তোমরা যারা আমাদের এই বিশ্ব বাংলা সংবাদ অনলাইন গণিত দেখছো, দেখো অনবরত সবসময়, তাদের জন্য বলছি যে আজ আমি গুণোত্তর শ্রেণী মানে জিপির শেষ অংশটা করব। বেশিরভাগই অঙ্ক করব, কেন জিপিটা আমরা করে নিয়েছি, কি থিওরিটা বলা হয়ে গেছে, কি কি সূত্র সেগুলো বলা হয়ে গেছে। আমি আজকে এক একটা করে সূত্র উল্লেখ করে আরম্ভ করছি। হ্যাঁ, ধরো জিপিটা হলো এ আর স্কোয়ার অ্যান্ড সো অন। তাহলে এখানে টি ওয়ানটা হচ্ছে এ, আর কমন রেশিওটা মানে সাধারণ অনুপাতটা হলো তোমার আর। এখানে আমরা জানি টি এনটা হয় এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তা এর দিয়ে কী রকম অঙ্ক হতে পারে সেই অঙ্কগুলো আমরা দেখছি একটা একটা করে। ধরো যে বলল যে কোনো একটা সমান্তর শ্রেণীর এই গুণোত্তর শ্রেণীর দিয়ে দিয়েছে T4, 1 নম্বর অঙ্ক। কোনো গুণোত্তর শ্রেণী আমি আর লিখছি না মুখে। T4টা হচ্ছে 100 মাইনাস 135, আর T7টা হচ্ছে 1645, T7টা হচ্ছে 1645, ওটা মাইনাস 135, এটা 1645। তাহলে এই দুটো থেকে আমাকে যে করে হোক এ আর আর বার করতে হবে। প্রশ্নটা চেয়েছে যে দেখাও যে জিপিটা কি হবে, দেখাও জিপিটা কি হবে, গুণোত্তর শ্রেণীটা কি হবে দেখাতে বললে তোমাকে এর ভ্যালু কত আর এর ভ্যালু কত জানতে হবে, তাহলেই পরপর পদগুলো পেয়ে যাবো, আমরা বলে দিতে পারবো। তা আমরা এখানে লিখতে পারি যে T4 মানে এ আর টু দি পাওয়ার 3 হবে। কেন? 4টা হচ্ছে আর কিউব, দেখো এখানে থার্ডটা হচ্ছে আর স্কোয়ার। এটা ফর্মুলাটা হচ্ছে আর টু দি পাওয়ার এন মানে যততম পদ, 4 মাইনাস 1 3, সেই হিসাবে এটা মাইনাস 135। আর T7 মানে এ আর টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 1645। তাহলে আমরা এখান থেকে দুটোকে ভাগ করলে কিন্তু আমরা এটাকে ক্যান্সেল করে দিতে পারি, আর এর একটা ইকুয়েশন পেতে পারি। সুতরাং আমরা বলছি এ আর টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এ আর টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 1645 ডিভাইডেড বাই মাইনাস 135। তাহলে এটাকে ভাগ করে, এটা তো ভাগ করলে মাইনাস হবেই, এই মাইনাসটা তো আসবেই। আর এইটা দিয়ে ভাগ করলে কত হবে? এইটা দিয়ে ভাগ করলে দেখো তো কত হবে, 1645 ডিভাইডেড বাই 135। এই মাইনাসটাকে ওদিকে রেখেই দিয়েছি, তাহলে 1 টাইমস গেল 135, এখানে হলো 92, আর এখানে হলো কত 5, 945। তাহলে এটাকে ভাগ করলে কত পাওয়া যাবে? এটা দিয়ে তো ভাগ আসছে কি, ভাগ 6 এ আর টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত হচ্ছে? ভাগটা তো 3 5 15, 3 থেকে 9 1 10, 40 হতে পারতো। এখানে 135 আর দিয়েছে তোমার এখানে 1645। হ্যাঁ, 1645 T7 হলো এ টু দি পাওয়ার 6, আর এটা হলো এটা T4 এ টু দি পাওয়ার 35, তাহলে 3 হলো 165, আর 135-এর ইয়েটা কত? 135 দিয়ে করলে 1364 হলো, এখানে হলো 5, তাহলে তো এখানে আসছে না, এটা তো আসছে না। আর হচ্ছে তাহলে এখানে কত দিয়ে গুণ করলে আসবে? 135 গুণ 26, 27 তো হচ্ছে 70, আর 27, তাহলে 5 আর 2 থেকে যাচ্ছে। 5 আর 2 থাকলে তো অঙ্ক হবে না। দেখি আমি ঠিক টুকলাম কিনা আরেকবার দেখি। দেখি
এটা 135 দিয়েছি, 135 হলে 89, এটা 9, 27, 27 ইন্টু 5, 5-35, 135 হবে। আর 27 ইন্টু এটা 6, 27 ইন্টু কত, না এটা 27, হ্যাঁ 27 ইন্টু 5 টু দি পাওয়ার কত হলে, এটা 6, 5 টু দি পাওয়ার 6 হলে কত হচ্ছে, 5 টু দি পাওয়ার 27, A15, না A15 হলে 27 হলো, তো A15 হলে কি হচ্ছে 15, আর 5 টু দি পাওয়ার 27 ইন্টু A5, 5 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7 কত হচ্ছে, 5 টু দি পাওয়ার 7 হচ্ছে 5, এটা হলো 5 টু দি পাওয়ার 3 হচ্ছে 125, 125 তো অনেক বেশি হয়ে যাচ্ছে, 125 ইন্টু 125, এটা 125, 125, 125 আর 625, 125, 625, 625, 5 5 25, 5 12 60, 62, আর 25 দ্বিগুণ করলে 1000 দ্বিগুণ করলে 0 0 5 1, তার মানে 5 2 11 2, আমি কত লিখেছি 245, 45 তো হচ্ছে না, তাহলে এবার এই অঙ্কটা ভুল টুকেছি তাহলে। আচ্ছা 175, 164, 5 আর 3, 5 আর 3, 3 টু দি পাওয়ার 27, 27 ইন্টু 5, আর এটা হবে 27 ইন্টু 27, 27 দুগুণে 7 7 49, 7 7 দুগুণ 14, 4 18, 7 দুগুণ 14, 5, তাহলে 9 2 6, তাকে 5 দিয়ে গুণ করলে হবে 5 9 45, 5 দুগুণ 10 14, 5 6 30, 5 6 30, 30 আর 5 দুগুণ 10, 4 হাতে 31, 31, তাহলে এটা 31 হবে, এটা এটা 46 না, এটা 86 হবে, 86। আবার দেখছি 7 7 49, 7 দুগুণ 14, 4 18, 7 দুগুণ 54, 9 2 6, 5 7 5 7 5 5 7 5 9 35, 5 দুগুণ 10 3 35, 5 9 35 14, 5 6 30, 30 আর 31, হ্যাঁ এটা 1 3 6 5 হবে, 1 3 4 5 হবে, এটা ভুল আছে, তাহলে আমি এটাকে দিয়েছিলাম 1 3 4 5, 1 3 3 1 4 5, 3 1 4 5, 3 1 4 5, 3 1 4 5, তাহলে এইটাকে দেখো গুণ করলে হবে, আর এটা এটা আসবে 27 আসবে, হ্যাঁ 27 দুবার গেলে, হ্যাঁ 135 দিয়ে তুমি যদি 3145কে ভাগ করো, দুবার গেল 70, দুইকে দুগুণে 2, তাহলে এখানে হলো 4, এখানে হলো 4, আর রইল তোমার 5 আসলো, হ্যাঁ তাহলে 7 5 7 35, আবার ভুল হলো 3145, 3145, 3 5 দুগুণে 10, 3 দুগুণে 26, 6 7 2, তাহলে হলো 4 7 40 45, 45 হলে তো 27 ইন্টু 27 ইন্টু 27 ইন্টু 27, 27 27 ইন্টু কত হবে, ওটা 3 হলে 27 ইন্টু, এটা তো 5 7 35, 6 51 54 হবে, 54, 7 থেকে 7 91 9, ওরে বাবা রে, 27 ইন্টু বাবা
5 7 35, 7 2 5 গুণ 10 3 13, 35 135 হলো। আর 7টা যখন a টু দি পাওয়ার 6 হলো 5 ইন্টু 27 ইন্টু 27 হচ্ছে 7 7 49, 7 দুগুণে 14, আর 7 7 49, 7 4 7 দুগুণে 14, 4 18, আর 54, আর 54 9 2 7, 9 2 7 ইন্টু 5, 5 হলে 5 9 45, 5 দুগুণে 10 14, 5 7 35, 1 36। আচ্ছা, ওইটা 1 6 ছিল, ওটা 3 6 হবে। আমি এবার ক্লিয়ার হয়েছি। 3 6 4 5। আচ্ছা, তাহলে এইটা 3 6 4 5 হবে। 3 6 4 5 হলে তোমার গিয়ে দাঁড়াচ্ছে, এখানটা আসছে তোমার 5, এইটা দিয়ে কাটলে হচ্ছে, কাটলে তোমাকে দুবার কত হবে জানো? এটা 27, এটা হ্যাঁ, এটা 27 হবে। এই ভাগ করলে 27 হবে। আচ্ছা, তাহলে এখন এই 27 পেয়ে গেলাম। কি পেলাম? দেয়ারফোর আর কিউব ইকুয়াল টু 27, এবং এখানে একটা মাইনাস ছিল, -27। তাহলে আর ইকুয়াল টু -3, কেন এটা -3 হোল কিউব, তাহলে আর ইকুয়াল টু -3। তাহলে এবার আরটা পাওয়া গেল, আর পাওয়া যাওয়ার পর এ পাওয়া যাবে। এখন তোমার এ আর কিউব হলো -135, তাহলে এটা এ রইল, এটা -3 হোল কিউব মানে -27, আর -135, তাহলে -27, এটাকে লিখতে পারি a ইন্টু -27 27 ইকুয়াল টু 135 -135 -135, therefore a equal to মাইনাস মাইনাস কেটে গেলে 135 ডিভাইডেড বাই 27, that gives you 7। তাহলে তোমার গুণোত্তর শ্রেণীটা কি হলো? গুণোত্তর শ্রেণীটা হলো শুধু প্রথম পদ আর সাধারণ অনুপাত লিখে দিলেই হবে। প্রথম পদ অর্থাৎ a ইকুয়াল টু 5 এবং r ইকুয়াল টু -3। তাহলে এইটা হলো গুণোত্তর শ্রেণী, যার প্রথম পদ 5 আর সাধারণ অনুপাত -3। আচ্ছা, এখন এইভাবে হলো। আবার ওই আমাদের n-তম পদের ফর্মুলা দিয়ে আরেকটা অঙ্ক আমরা দেখাচ্ছি। সেই অঙ্কটা হলো এরকম, ধরো একটা গুণোত্তর শ্রেণী, তার প্রথম পদ √6, তারপরে পদটা হচ্ছে 2√3, √6 2 ইন্টু 2√3 2√6, হ্যাঁ। তারপরের পদটা হচ্ছে 2√6, হ্যাঁ। তারপরের পদটা হচ্ছে 2√6, তারপর হচ্ছে 4√6। আচ্ছা, √3 4√6 না 4√12, 2√6, তার সাথে √3 √2 গুণের 12, 2√6, ঠিক আছে। 2 বেরিয়েছিল, √2 গুণের 12, হ্যাঁ। তাহলে এরকম যদি হয়, তা প্রথমে এইটা গুণোত্তর শ্রেণী কিনা দেখাতে বলেছে। গুণোত্তর শ্রেণী দেখাতে গেলে কি দেখাতে হবে? এইটার অনুপাত এইটার সাথে এইটার অনুপাত, এইটার সাথে এইটার অনুপাত, এইটার সাথে এইটার অনুপাত যদি একই রকম পাওয়া যায়, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, এটা গুণোত্তর শ্রেণী। আচ্ছা, এখানে দেখো, আমরা বলতে পারি যে এখানে এক্ষেত্রে তোমার 2√3 ডিভাইডেড বাই √6 কত হবে? 2 ইন্টু √3 ডিভাইডেড বাই, এটাকে হবে √2 ইন্টু √3। তাহলে √3 কেটে গিয়ে আবার 2 বাই √2, দ্যাট মিনস √2। তাহলে এইটা হলো √2 সাধারণ অনুপাত। আবার এই ক্ষেত্রে এইটা বা এইটা 2√6 বাই 2√3 কত হলো? এটা দেখেই বোঝা যাচ্ছে, এটা কেটে যাবে, √6 √3 √2।
তারপরেরটা কি হলো 4√6 ডিভাইডেড বাই 2√6, 4√6 ডিভাইডেড বাই 2√6, এটা 2√6 হলে তো 2√6 4√6 ডিভাইডেড বাই 2√6, এটা 4√6 হবে না, এইটা হবে তোমার 4√6 4√6, এটা √3 দিয়ে √2 দিয়ে গুণ করলে 4√6, হ্যাঁ, তাহলে √2 দিয়ে 4√12 এটা √6 √2 দিয়ে গুণ করলে 2√12, হ্যাঁ 2√12 এটা হবে 2√12। আচ্ছা 2√12 যদি আমি 2√3 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে তোমার √2, এটা না এটা তো ঠিকই ছিল 2√6 বাই √3, এইটা হচ্ছে 4√6 না, এটা 2√6 বাই √3, 2√6 বাই √3 আর কি, এটা 2√6 বাই √3 হলে 2 কাটবে, √2 থাকবে, এটা 2√3 সরি 2√3 তো আগে আসলো, তারপর 4√3 হবে, তাহলে এটা 4√3 কি ছিল 4√3, তাহলে 4√3 কে আমি 2√3 দিয়ে ভাগ করবো, 4√3 কে 2√6 দিয়ে ভাগ করবো, 4√3টাকে 2√6 দিয়ে ভাগ করছি, √6 দিয়ে ভাগ করলে এটা কাটলো 2, আর এখানে কেটে গিয়ে 2 বাই এটা কাটলে হবে 2√2, তাহলে নিচে √2 থাকছে ইকুয়াল টু √2। তাহলে এটা দেখতে পাচ্ছি যে শ্রেণীগুলোর একটা সাধারণ অন্তর থাকছে, পদগুলোর একটি সাধারণ অন্তর থাকছে, সুতরাং এটা একটা গুণোত্তর শ্রেণী বা জিপি। এখন এই গুণোত্তর শ্রেণী হলেই তার যদি আমরা দেখে দিতে পারি এবারে যে এটা কি পদ, একটা পদ দিয়েছে বোধহয়, সেই পদটা এই শ্রেণীভুক্ত কিনা, এরকম পদটা বলেছে 64√3 64√3, এই 64√3 এই সিরিজটার অন্তর্ভুক্ত কিনা, এই সিরিজটার মধ্যে 64√3 আসবে কিনা। আচ্ছা আমি ধরে নিচ্ছি যে এইটা যদি সম্ভব হয় টিএন, এটা টিএন। আচ্ছা টিএন মানেটা হচ্ছে a8⁻n−1, তাহলে টিএন এখানে কি আছে, এটা তোমার পেয়েছি তোমার √6, এটা হচ্ছে √6, আর 8 পেয়েছি তোমার √2, তাহলে √n−1, এই তো, আর সেটা বলেছে 64 বলেছে। আচ্ছা 64কে আবার আমরা কিভাবে লিখতে পারি, 64√3 সরি আবার ভুল হয়ে যেত, 64√3 আচ্ছা 64√3 ইকুয়াল টু এইটা, তাহলে দেখো, তাহলে আমরা বলতে পারি 64√3 আগে এটা যদি কাটি, এটা যদি কেটে দিই, আচ্ছা থাক, আমি এই √2n−1 ইকুয়াল টু আমরা লিখতে পারি 64√3 ডিভাইডেড বাই √6, 64√3 ডিভাইডেড বাই √6 হলো তোমার 64, এটা কাটলে √2 থাকবে, 64/√2 মানে কত, আমরা লিখতে পারি 32/√2 তার এখানে √2টা কেটে দিলে এখানে হবে √2, তাহলে হবে 32√2, হ্যাঁ। আচ্ছা আমরা কি পেয়েছি, √2n−1 পেয়েছি 32√2। এখন 32টাকে আমি √2 এর এই এক্সপোনেনশিয়াল মানে সূচকে লিখতে পারি কিনা, আমি √2 কত লেখা যায়, এটাকে √2 কত লেখা যায়। আচ্ছা 32টা হচ্ছে তোমার 2⁵ হচ্ছে 32, 2⁵ যদি 32 হয় এটা 2⁵, আর এটা 2, তাহলে এইটার সূচক কত 5, এটা সূচক হাফ, তার মানে √211/2, √211/2, ঠিক আছে। √211/2 যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, √211/2 এইটা ইকুয়াল টু √211/2, দেখি 11/2 হয় কিনা, এটাকে √210 হবে,
√2 আর এটা √2 10 প্লাস 11 হচ্ছে তো, হ্যাঁ 10 প্লাস 1 11 হচ্ছে, বাই 2 না 11 হচ্ছে। তাহলে 11 যদি হয় তাহলে আমরা বলতে পারি এই দেখো এইটা ইকুয়াল টু √2 দেয়ারফোর n-1 ইকুয়াল টু 11, দেয়ারফোর n ইকুয়াল টু 12। তাহলে এইটা একটা স্বাভাবিক সংখ্যা, 12টা স্বাভাবিক সংখ্যা, সুতরাং এটা 12 টার্মটা, এইটা এই সিরিজটা 12 টার্মটা তোমার 64√3 হতে পারে। সুতরাং এই সিরিজটার অন্তর্ভুক্ত, এই গুণোত্তর শ্রেণীর অন্তর্ভুক্ত এই সিরিজটা। তাই যদি হয় তাহলে এই অঙ্কটা হলো। এখন তৃতীয় অঙ্কটায় চলে যাচ্ছি আমরা। তৃতীয় অঙ্কটায় বলেছে দেখো হ্যাঁ বলেছে একটা গুণোত্তর শ্রেণীর তে প্রকাশ করে, নিচের একটা শ্রেণী দিয়ে দিয়েছে, গুণোত্তর শ্রেণী প্রকাশ করে তার যোগফল নির্ণয় করো, n পর্যন্ত যোগফল নির্ণয় করো। গুণোত্তর শ্রেণীটা দেখো দেখে কিন্তু গুণোত্তর শ্রেণী মনে হচ্ছে না, এটাকে গুণোত্তর শ্রেণীতে তৈরি করে নিতে হবে। কীরকম এটা, তাই জন্য বলছে গুণোত্তর শ্রেণীর সূত্র প্রয়োগ করে এই এই অঙ্কটা সমাধান করো। কত অবধি? এরকম করতে করতে n-তম পদ পর্যন্ত, n-তম পদ পর্যন্ত। আচ্ছা, n-তম পদ পর্যন্ত যখন বলছে তাহলে এই যে সমষ্টি করতে হবে, আমি যদি গুণোত্তর শ্রেণীর সমষ্টিতে ফর্মুলাটা মনে রাখি তাহলে সেটা দিয়ে করবার চেষ্টা করব, কিন্তু এটা করার একটা বিশেষ পদ্ধতি আছে। বিশেষ পদ্ধতিটা আমি তোমাদের দেখাচ্ছি। কীরকম? এটাকে লিখতে পারি 6/10, তাই না? 0.6 মানে 6/10। এটাকে বলতে 0.66টাকে বলতে পারি 60/100 মানে 10, আচ্ছা 100ই থাক, 100। তারপরে হচ্ছে 666/1000, 66/1000। তাহলে এমনি করে করে কত দূর যেতে হবে? n-তম পদ পর্যন্ত, আচ্ছা এখন n-তম পদ পর্যন্ত যেতে গেলে এখানে দেখো আমরা 6টাকে যদি কমন নিই, এখনো পর্যন্ত কিন্তু এটা গুণোত্তর শ্রেণীতে আনতে পারিনি। এটা 1/10, এটা 11/10, এটা 111/10, হ্যাঁ 1000, 111/1000 এমনি চলছে। তার মানে এর পরেরটা হতেও যে 1111/10,000 এরকম হতো। তা কত অবধি যাবে? n-তম পদ পর্যন্ত, এটা লিখে যেতে হবে পদ পর্যন্ত। এরপরে আমি ডিটো দিয়ে যাব। আচ্ছা, এইবারে এখানে একটা চান্স রয়েছে এটাকে গুণোত্তর শ্রেণীতে আনতে। যখনই এরকম 10, 100, 1000 হবে তখন উপরটাকে 10 দিয়ে লিখবার চেষ্টা করবে। তার মানে এখানে লিখতে পারি 10 - 9 ডিভাইডেড বাই 10, দেখো 1-এর 10। এটাকে লিখতে পারি 100 - 9, হ্যাঁ 100 - 9, তার কি হলো তোমার 100 - 9 হলো 99, আর এটা হলো 11। আচ্ছা, এবারে 11টা আমি, আচ্ছা তার আগে আমি এক কাজ করি তোমাদের সুবিধার জন্য, এইটাকে উপরেটা আগে 99, 999 এমনি করে নিই। তার মানে 9 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে 9 দিয়ে ভাগ করে দিই এখানে, আগে 9 দিয়ে ভাগ করে দিই। এখানে 9-এর 10, এখানে 99-এর 10, এখানে 999-এর 100, 900, এটা 100, এটা 10, 100, এটা 1000। তাহলে এরকমভাবে চলবে। এখনো আমি বুঝতে পারছি না গুণোত্তর শ্রেণী কীরকমভাবে হবে। আচ্ছা, এইবারে দেখো এটাকে 3-এর 2 করে রেখে, 2-এর 3 করে রেখে দিই, 2-এর 3 কেটে। আচ্ছা, এই 9টাকে আমি লিখছি 10 - 1। এইবারে এখানে কায়দাটা করা হচ্ছে 9 - 10 - 1। এই 99টাকে হচ্ছে 100 - 1/100, এটাকে করা হচ্ছে 1000 - 1/1000। এইভাবে তার মানে প্রত্যেক কটা টার্ম এমনিভাবে এসে যাবে n-তম পদ পর্যন্ত। আচ্ছা,
এইবারে হলো 2-3 কমন নিয়েছি, সেটার বাইরে 2-3, এইটা বা এইটা মাইনাস এইটা বা এইটা হয়তো, তাহলে এইটা হচ্ছে একটু ব্র্যাকেট ইউজ করে অন্যরকমভাবে, এইটা হচ্ছে 1 মাইনাস 1/10। তুমি আবার ঘুরিয়ে দেখে নাও যে এই জিনিসটা হয়েছে কিনা। 10 মাইনাস 10 মাইনাস 1/10, এটা 100/100 মাইনাস 1/10, 1/100, তাহলে 1 মাইনাস 1/100। এইখানে আমি একটু হোল স্কোয়ার দিয়ে নিলাম, 100 করলাম। এইটা আবার 1 মাইনাস 1/1000, এমনি করে চলতে লাগলো n-তম পদ পর্যন্ত। আচ্ছা, এইটা হওয়ার পর এইবারে দেখো আমি পাচ্ছি যে ব্র্যাকেটগুলো খুলে দিলে আমি কি পাবো, এই প্রত্যেকটার সাথে করে একটা 1 1 1 1 করে কটা 1 পাবো। n সংখ্যক পদ যাচ্ছে, n সংখ্যক পদে একটা করে প্রত্যেকটাতে 1 থাকছে, মানে n 1 পাবো। সেই জন্য ওটাকে আমি একবারেই যোগ করছি, স্টেপ আর বাড়াচ্ছি না। এইটা হলো n, আর মাইনাস দিয়ে আমি পাচ্ছি প্রথমে 1/10, তারপরে 1/100, তারপরে 1/1000, তার মানে 1/10, 1/100। এইবার এটা গুণোত্তর শ্রেণী হয়ে গেল 1/1000, 1000 মানে কিউব, 10 কিউব। তারপরে তুমি আসবে এমনি করতে করতে লাস্টে গিয়ে কত আসবে, প্রথমটাতে 10 এর পাওয়ার 1 এসে, তারপরে 10 এর পাওয়ার 2 এসে, তারপরে 10 এর পাওয়ার 3 এসে, তাহলে n-তম পদের পাওয়ার আসবে 10 টু দি পাওয়ার n, এই আসবে। আচ্ছা, কেন এমনিতে কিন্তু n-তম পদের পাওয়ার দেখেছো a টু দি পাওয়ার n-1, এইখানে এটাই হচ্ছে 1/10, তারপরে কমন রেশিওটাও 1/10 বলে এটা 1/100 হয়েছে, তারপরে এমনি করে বেরিয়েছে। তাই জন্য আমি আরেকটু সহজ করার জন্য এই 1/10টাকে আমি কমন নিয়ে নিচ্ছি, 1/10টাকে কমন নিয়ে নিচ্ছি। 1/10 কমন নিয়ে নিলে এখানে হবে 1, তোমার এ হয়ে গেল 1, এরপর হবে 1 ইন্টু 1/10, ওই এটা 1, এখানে 1 ইন্টু, কেন 1/10 কমন গেছে, 1 ইন্টু 1/100 মানে 10 স্কোয়ার, এমনি করতে করতে 1 ইন্টু কত 10 কমন গেছে 1/10 টু, এটাকে না লিখলেও হতো, যদি তোমরা এমনি বুঝতে পারতে তাহলে না লিখেও করতে পারবে। আমি এটাকে ভেঙে দিলাম, তোমরা বলবে এ তো খুঁজে পাচ্ছি না, তাহলে এটা হলো তোমার 1, আর এই এনটা কিন্তু একদম এই শ্রেণীটা, এই সমান্তর গুণোত্তর শ্রেণীটার বাইরে আছে। হ্যাঁ, তাহলে আমি এখানে সরল করলে এবারে আমার এইটাকে কিন্তু জিপিতে আমি যোগ করে দিতে পারি। জিপির যোগফলটা এখন আমি বলছি, জিপির যোগফল মনে করে দেখো, এসএন দিয়ে আমরা চিহ্নিত করতাম, এখানে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে বলে দিচ্ছি, এসএন দিয়ে চিহ্নিত করতাম। এসএন এর যোগফলটা কিন্তু এ ইন্টু, মানে প্রথম পদ, ইন্টু 1 r টু দি পাওয়ার n-1 বাই r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। আচ্ছা, n-তম পদ বলে r টু দি পাওয়ার n, কিন্তু এখানে কিন্তু n-1 এসছে বলে তুমি বলে দেবে না এখানেও n-1 হবে, এইটা 8তম পদ, 8তম পদে n-তম পদে এই নিয়ে আসবে। তাহলে সেই জন্য আমরা tn জানতাম a ইন্টু r টু দি পাওয়ার n-1, মানে লাস্টে n-1 আসতে পারে, কেন n-তম পদ, আমাকে ফর্মুলাতে n-তম পদই লেখা থাকে, a-1 ব্র্যাকেট উইদিন ব্র্যাকেট 1 মাইনাস সাধারণ অনুপাত আর পদের সংখ্যা, কতগুলো পদ আছে, এখানে কিন্তু n-1 আছে বলে n-1 লিখবে না, এটা ছাত্রদের ভুল হয়ে যায় তাড়াহুড়োতে। আচ্ছা, এইবারে তাহলে আমি সেই অনুযায়ী আমি লিখতে পারি 2/3 n মাইনাস, এইটা এ হল তোমার বাইরের এ, ইন্টু 1 মাইনাস আর কত দেখতেই পাচ্ছ 1/10 করে বেড়ে গেছে নিচে, মানে গুণ হয়ে গেছে, বেড়ে গেছে বলবো না, কমে যায়, 1/10 দিয়ে গুণ করলে কমে যায়, যাই হোক 1/10 হোল টু দি পাওয়ার n। তাহলে আমি ব্র্যাকেটটাকে একটু অন্যরকমভাবে লিখি, আর নিচে 1 মাইনাস আর মানে 1/10 হলো, তাহলে এইটাই বেরিয়ে গেল। এখন এনটা থাকবেই, কেন n-তম পদ পর্যন্ত বলেছিল, এনটা থাকবে, যদি বলতো 10টা পদ তাহলে এনের জায়গায় 10 বসাতে, তাপে করতে। এবার এইটাকে আরেকটু সিম্পলিফাই করে দিতে হবে, n মাইনাস, এখানে দেখো বিয়োগ করলে 9/10, এর এখানে 1/10, কেটে কত থাকবে, এটাকে আমি একবারে যদি করি 9/10,
9 10 করে এই 1 10 1 10 কেটে দিয়ে 9টা নিচে রয়ে গেল, তাহলে 1 মাইনাস 1/10⁻n এখানে হলো ডিভাইডেড বাই 1 এই 10টা কেটে ডিভাইডেড বাই 9। এইটাকেই তুমি আনসার রাখতে পারো, তবু আরেকটু সিম্পলিফাই করা যায়। কীরকম? 2/3 ইন্টু n মাইনাস এইটাকে 10⁻n হলো এলসিএম, 10⁻n মাইনাস 1 ডিভাইডেড বাই 9 এটাকে রাখতে পারো, অথবা এইটাকে এটার সাথে গুণ করে দিয়ে 9টাকে নিচে বাইরে নিয়ে আসতে পারো। তা আমরা এখানেও ছেড়ে দিলে আমাদের কোনো অসুবিধা নেই, কারণ এনটা প্রশ্নে দেওয়া ছিল, উত্তরে আনটা আসতেই পারে। এইটা হলো নির্ণয় সমষ্টি। তাহলে এই অঙ্কটা করতে গিয়ে একটা জিনিস আমি বলছি, এরকম অনেক অঙ্ক থাকে। আরেকটু উদাহরণ দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো বলল 1 প্লাস 11 প্লাস 111, এইটা দেখছো যে এইটাই আসল জায়গা। 1 1 1 1 4টে, এটা কিন্তু 1111 এমনি করে n সংখ্যক পদ পর্যন্ত। n সংখ্যক পদ পর্যন্ত যদি যোগ করতে বলে, তাহলে তুমি কি করবে? প্রথমে 9 দিয়ে গুণ করে 9 ভাগ করে রেখে দেবে। তারপর তো তুমি জেনে গেছো অঙ্কটা কীভাবে করতে হয়। সাধারণত এরকমই টাইপের অঙ্ক থাকে। তা আমি আরেকটু দিয়েছিলাম, তাহলে এখানে 1 9 লিখলাম, এখানে 9 99 999 এমনি করে থাকবে 4টে 9 তারপরে। তাহলে এরপরে আমি আর করবো না এনতম পদ পর্যন্ত। তাহলে এইটাকে লিখবে 10 মাইনাস 1, সেই তাহলে হবে 1 মাইনাস 1 10। এটাকে লিখবে 100 মাইনাস 1, 100 মাইনাস 10। হ্যাঁ, এটাকে লিখবে 100 মাইনাস 10। এটাকে লিখবে যে 100 মাইনাস 100 মাইনাস 1/100, তাহলে 1 মাইনাস 1 100, তাহলে 1 10 1 100, সেই আগের মতো এসে যাবে। এই অঙ্কগুলো এরকমভাবে করতে হয়। তারপরে আমি অঙ্ক চলে যাচ্ছি। ধরো হ্যাঁ, এইটাও সমষ্টি, মানে SN এর ফর্মুলা দিয়ে যে ফর্মুলাগুলো করলাম সেটার সমষ্টির উপর একটা অঙ্ক। সেই অঙ্কটা আমরা দেখছি কত, সেই অঙ্কটা দেখা যাক। আচ্ছা, এইটা যেটা নিয়েছি বলছে জিপিতে একটা জিপি দেওয়া ছিল, মানে জিপিটা প্রশ্নটা বলে দেয়নি কি শ্রেণীটা কি, বলে তার প্রথম n সংখ্যক পদের সমষ্টিটা যেটা হবে, মানে SN, প্রথম n সংখ্যক পদের সমষ্টির চিহ্নটা SN, সেটা হচ্ছে P। আচ্ছা, তারপরে বলেছে প্রথম n সংখ্যক না 2n সংখ্যক সমষ্টি হচ্ছে 3p। হ্যাঁ, 3p। তাহলে দেখাও কি দেখাতে হবে? দেখাও যে হ্যাঁ, S3n, মানে প্রথম 3 n এর 3 গুণ, মানে যদি এটা 10টা পদের সমষ্টি p হয়, এটা 20টা পদের সমষ্টি 3p হয়। দেখাও, এটা দিয়েই দিয়েছে, এটা তোমায় বলেই দিয়েছে। দেখাও এটা মানে 30টা পদের সমষ্টি হবে 7p। কি করে দেখাবো? আচ্ছা, আমি নিজেই ধরে নিলাম যে গুণোত্তর শ্রেণীর প্রথম পদ হচ্ছে a, সাধারণ অনুপাত r, এটা বলেই নিয়ে নে। তাহলে SN ইকুয়াল টু কত হবে? SN এমনি ফর্মুলা জানি, a ইন্টু 1 মাইনাস r⁴n ডিভাইডেড বাই 1 মাইনাস r। হ্যাঁ, তার মানে কি বললো? এইটা বলে দিয়েছে p ইকুয়াল টু তোমার a ইন্টু 1 মাইনাস r⁴n ডিভাইডেড বাই 1 মাইনাস r। এইটা পেলে 1 নম্বর, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা এইটাতে যাচ্ছি। এইটা দেওয়া ছিল, এটা p ইকুয়াল টু দেওয়া আছে। এইটা কি দেওয়া ছিল দেখা যাক। এইটা দেওয়া আছে S2n ইকুয়াল টু বলেছে, আমি এবারে লিখেই ফেলছি। S2n ফর্মুলাটা লিখছি, a ইন্টু 1 মাইনাস r⁴2n হবে ডিভাইডেড বাই, কিন্তু 1 মাইনাস r হবে। এখানে সাধারণ অনুপাত r হলে নিচে সবসময় 1/r আসে। তাহলে এখানে পাচ্ছি 2, এটাকে বলেছে 3p ইকুয়াল টু তোমার a ইন্টু 1 মাইনাস r⁴2n বাই 1 মাইনাস r।
ঠিক আছে? এখন তুমি এখান থেকে কি করে এইটা S3, আচ্ছা S3N-টা কি, S3N-টা দেখাতে হবে SP7P, S3N-টা তো ফর্মুলা হবে কি, S3N-টা হবে A ইন্টু R1 মাইনাস R⁻3N বাই 1 মাইনাস R। এবার এইটাকে ঘুরিয়ে ফিরিয়ে এই দুটো ইউজ করে তোমাকে এটা আনতে হবে। আচ্ছা, এইটা আনতে গেলে প্রথমে দেখো, আমি এবার অঙ্কটা শুরু করছি, আসল অঙ্কটা শুরু হচ্ছে। দেখো এইটাকে আমি কীভাবে লিখতে পারি, এইটাকে লিখতে পারি, আচ্ছা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা মনে আছে? নিশ্চয়ই আছে। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউব তো 1 কিউব, মানে 1 মাইনাস 1 কিউবকে 1 ধরতেই পারি, 1 মাইনাস আর কিউব ধরছি না, বি কিউবই, 1 মাইনাস বি কিউব, এর জায়গায় 1 বসবে, 1 মাইনাস বি বাই, ফর্মুলাটা কী হবে, 1 মাইনাস বি বাই 1 স্কোয়ার মানে 1, 1 ইন্টু বি মানে বি প্লাস বি স্কোয়ার, এই তো হবে ফর্মুলাটা। তাহলে সেই হিসাবে আমি এটাকে এ কিউবকে 1 ধরছি, আর R⁻n হোল টু দি পাওয়ার 3 ধরে অঙ্কটাকে করার চেষ্টা করছি। এ, তাহলে এখানে হলো এ কিউবটা 1ই লিখতে পারি, 1কে এ কিউব লিখতে পারি, আর এইটাকে লিখতে পারি এ R⁻3 মানে Rn হোল কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস আর। ঠিক আছে? আচ্ছা, 1 মাইনাস আর যদি হয়, দেখো এবারে আমরা লিখতে পারি, তোমাকে এখানে লিখতে পারি, এইটাকে ওইটাই চলছে, এর পরের স্টেপটা ওখানে লিখছি আমি, ইকুয়াল টু এ ইন্টু এই যে ফর্মুলাটা লিখেছিলাম ইয়ে করে দিলাম, ধরো এ মাইনাস এক্স কিউব, এইটা যদি থাকে, এটা হচ্ছে 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা ফর্মুলাটা হয়। তোমরা এ কিউব মাইনাস বি কিউব শিখেছো, এইটাই শিখেছো। আচ্ছা, 8 না হোক 9-এ তো শিখেছই। এইটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস এক্সটা এখানে R⁻n, R⁻n ইন্টু 1 প্লাস R⁻n প্লাস R⁻2n। কেন? এক্সটা হচ্ছে তোমার R⁻n, তারপরে এক্স এর স্কোয়ার হবে R⁻n মানে হোল স্কোয়ার, তার মানে R⁻2n ডিভাইডেড বাই আমার এখানে কি আছে, 1 মাইনাস আর আছে। ঠিক আছে, 1 মাইনাস আর আছে। আচ্ছা, এইবারে দেখো তোমার এই জিনিসটা 1 মাইনাস আর আছে। আচ্ছা, এই জিনিসটা তোমরা পেয়ে গেছো কত, আমাদের লেখা আছে কি, হ্যাঁ এই জিনিসটা, এই যে 1 নম্বর থেকে পি, এইটাকে আমরা পি লিখে দিতে পারি, এইটাকে পি ইন্টু এটা লিখতে পারি। পি ইন্টু এটা লিখতে গেলে আমি লিখছি, এইটা আবার হ্যাঁ দরকার হবে না, পি ইন্টু পি ইন্টু 1 প্লাস R⁻n প্লাস R⁻2n। এইবার R⁻2n মানে আর এর ভ্যালু বা R⁻n এর ভ্যালু আমার বার করতে হবে। R⁻n এর ভ্যালুর জন্য আমার কোনটা দরকার ছিল, এই এটাকে তাড়িয়ে নেওয়ার একটা ইয়ে ছিল, আমি লিখছি আবার এখানে। এবার আবার 1 মাইনাস 2 করলে 1/2 বা 2/1 যদি করি, 2/1 এটা ভাগ করছি। 2 এর রিলেশনে কি ছিল, 3p ইকুয়াল টু কি ছিল আমার, দেখো ভুল না হলে আমি লিখছি, ছিল a ইন্টু 1 মাইনাস R⁻, ওটা ছিল R⁻3n তো ছিল, ওটা কি ছিল, 3R⁻, দাঁড়াও, ওটা ছিল Sn অবধি, Sn 3p, তাহলে 3p ছিল, হ্যাঁ, আর ডিভাইডেড বা আর ছিল, আর ওইটাকে, আর 2p এটা কি ছিল, 3pটা তো দেখাতে হবে, 3p, আর ওইটা ছিল p ইকুয়াল টু ছিল a ইন্টু 1 মাইনাস R⁻n ডিভাইডেড বাই 1 মাইনাস আর ছিল।
আচ্ছা, আমি যদি এইটা 2 আর এইটা 2 আর এটা 3, এটাকে যদি ভাগ করি, এই যে এই জিনিসটা দিয়ে যদি ভাগ করি, আমি কি পাবো? আমি এখানে লিখেছি যে 2 নম্বর রিলেশনটাকে 1 নম্বর রিলেশন দিয়ে ভাগ করে পাচ্ছি। তাহলে এই 3p বাই কি পাবো? 3p বাই p পাবো এই দিকটা, আর এইদিকে পাবো a 1 মাইনাস r টু দি পাওয়ার p। না, ওটা ছিল টোয়াইস এন ছিল ওটা, না? আর 3pটা প্রুফ করতে হবে, এটা টোয়াইস পি। আচ্ছা, আর এইদিকে ছিল টোয়াইস এন, এটা টোয়াইস এন ছিল, সব ভুল করে ফেলছি। হ্যাঁ, আর এটাই ছিল ডিভাইডেড বাই টোয়াইস এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর কে। যদি এই পিটা দিয়ে ভাগ করি, তাহলে ভাগ করলে আমি জানি গুণ করে উল্টো দিকে চলে যায় 1 মাইনাস আর এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন হয়। ঠিক আছে, 1 মাইনাস আর টু দি পাওয়ার এন। এখন দেখো ক্যান্সেল করলে এ ক্যান্সেল হয়ে যায়, 1 বাই আর 1 বাই আর ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, আর এইটাকে ক্যান্সেল করতে গেলে 1 মাইনাস আর 1 মাইনাস আর টোয়াইস এন। আচ্ছা, এ মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি কি লেখা যায়? এ প্লাস বি লেখা যায়। তো আমি যদি এইটাকে এ ধরি, মানে এ স্কোয়ার, আর এইটাকে যদি আর এন টু দি পাওয়ার 2 ধরি, আর এটাকে এ আর এন তে দেখো, এবার এটাকে আমি একটু করে নিচ্ছি। তাহলে এটা 3p কেটে গিয়ে 3 রইল, 3p আর p কেটে গিয়ে 3 রইল। এইটাকে আমি কি লিখতে পারি না, 1 স্কোয়ার আর টু দি পাওয়ার এন হোল স্কোয়ার, মানে ফর্মুলাটা আমি ব্যবহার করবো বলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর ডিভাইডেড বাই এ মাইনাস বি আর টু দি পাওয়ার এন। তাহলে এইটাকে উপরে লিখতে পারি 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর টু দি পাওয়ার এন। তাহলে এটা কেটে যাবে, থাকবে 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে তোমার কি হলো, 1 প্লাস আর টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন ইকুয়াল টু 3। তাহলে আর টু দি পাওয়ার এন কত হবে? 1 প্লাস আর টু দি পাওয়ার এন ইকুয়াল টু যদি 3 হয়, আর টু দি পাওয়ার এন হবে 2। আমি তারপরে এর থেকে চলে যাব, এই রিলেশনটা আমরা পেয়েছিলাম কিন্তু এস 3n ইকুয়াল টু এটা পেয়েছিলাম। আচ্ছা, এখন পেয়ে যাব আমরা এখানে এই, হ্যাঁ, আর টু দি এখানে পেয়ে যাচ্ছি, দেয়ারফোর 3 মাইনাস 1 ইকুয়াল টু আর টু দি পাওয়ার এন, দেয়ারফোর আর টু দি পাওয়ার এন ইকুয়াল টু 2। এবার আর টু দি পাওয়ার এন ইকুয়াল টু 2 যদি এই যে রিলেশনটা পেয়েছি, এই রিলেশনটা থেকে এই রিলেশনটা পেয়েছি, তাহলে এখানে আমরা কি বসাতে পারি? পি ইন্টু 1 প্লাস 2 প্লাস আর টু দি পাওয়ার এন, তাহলে আর টু দি পাওয়ার 2n 2 স্কোয়ার, মানে 2 স্কোয়ার। তাহলে কত হলো? পি ইন্টু 4 2 6 1 7 7p, তাহলে 7p। তাহলে আমি কি করতে গিয়েছিলাম? ওটা ছিল S3n ইকুয়ালটা আমায় প্রুফ করতে দিয়েছিল 7p। তাহলে S3nটাই কন্টিনিউ করে এটা 7p হয়ে গেল। এইগুলো একটু টাফ টাইপের অঙ্ক, যেগুলো কম্পিটিটিভ এক্সামিনেশনে আফটার 12 এক্সামিনেশন তোমাদের যে পরীক্ষা টরীক্ষাগুলো দেবে, তাতে এই ধরনের অঙ্ক আসলেও আসতে পারে। তবে আজকাল তো খুব শর্ট টাইপের অঙ্ক আসে, তোমরা খেয়াল রাখবে যে এইগুলোকেই শর্ট করে দেওয়া হয়, সুতরাং অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, এইবারে আমরা চলে আসছি, টাইম কত হচ্ছে? 10 মিনিট। আচ্ছা, এইবারে আমরা চলে আসছি যে এগুলো একটু মানে একটা স্পেশাল টাইপের অঙ্ক, যে আমি বললাম ছোটো টাইপের অঙ্কগুলো আসে, সেগুলো দেখো কীরকম বলেছে। কোনো জিপির, না, এ আর বি দুটো নির্দিষ্ট, এ এবং বি এমন দুটি নির্দিষ্ট সংখ্যা বা রাশি, সংখ্যা এ তো সংখ্যা না বললাম, রাশিও বলা যেতে পারে, তাদের এ এবং বিটা লিখিনি, এ এবং বি এমন দুটি নির্দিষ্ট সংখ্যা যে এ প্লাস এ বি এর, এ কমা বি এর
এ এম কথাটা মনে আছে কি? সমান্তরীয় মধ্যক, সমান্তরীয় মধ্যক, মধ্যক, হ্যাঁ। আর এবং এ এবং বি এর মধ্যে, বি এর মধ্যে দুটি গুণোত্তরীয় মধ্যক, দুটি গুণোত্তরীয় মধ্যক, গুণোত্তরীয় মধ্যক হলো পি কিউ। আচ্ছা, গুণোত্তরীয়, এবার কিন্তু সমান্তরীয় মধ্যক মানে এম, আর গুণোত্তরীয় মধ্যককে বলা হয় জিএম। জিএম, এই জিএম আর এম মিলিয়ে দিয়েছে, গুণোত্তরীয় মধ্যক হচ্ছে পি এবং কিউ। তবে দেখাতে হবে আমি আর এটা লিখছি না, দুটি এমন নির্দিষ্ট সংখ্যা, এটা তো বুঝে গেছো। তবে দেখাও যে পি স্কোয়ার বাই কিউ, পি স্কোয়ার বাই কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি ইকুয়াল টু এ প্লাস বি, এটা দেখাতে হবে। দেখো, এটা দেখে মনে হচ্ছে বেশ একটু বড় ঠড় অঙ্ক হতে পারে, এটা পি, হ্যাঁ। কিন্তু দেখো আমাদের অঙ্কটা খুব সহজের উপরে, ছোটোর উপর অঙ্কটা আছে, যেগুলো এগুলো কম্পিটিটিভ এক্সামিনেশনে আসে ঠাসে, সেই সবগুলো বলছি আর কি। তা আমি এই অঙ্কটা থেকে প্রথমে যেটা দিয়েছি প্রথম শর্তটা কি, এটা সমাধান করতে যাচ্ছি। প্রথম শর্তটা সমাধান, সলিউশন লিখে, প্রথম শর্তটা হচ্ছে তোমার এ প্লাস বি বাই টু ইকুয়াল টু সমান্তরীয় মধ্যে এ এবং বি এর, এ এবং বি এর সমান্তরীয় মধ্যকটা বলেছে এ, এই যে এইখানটা এ দিয়ে দিই, ওখানটা চলে গেছে তো, এ এবং বি এর মধ্যে, এ এবং বি এর মধ্যে দুটোই গুণোত্তরীয় মধ্যক আছে। আর সমান্তরীয় মধ্যকটা হচ্ছে যে এ, তাহলে আমরা এ না, সমান্তরীয় মধ্যক ক্যাপিটাল এ হবে, ক্যাপিটাল এ, স্মল এল এর সাথে মিলে ক্যাপিটাল এ, ঠিক আছে। তাহলে দেখাতে হবে, তবে দেখাও, হ্যাঁ, তবে দেখাতে হবে তো লিখলাম না কি, তবে কি দেখাতে হবে, দেখাতে হবে লিখেছিলাম, হ্যাঁ এই যে লিখেছিলাম, দেখাতে হবে এ প্লাস, আচ্ছা এ প্লাস বি, হ্যাঁ এ প্লাস বি দেখাতে হবে আর কি, টোয়াইস, যদি এ ধরি এ প্লাস, এটা থাক মধ্যকে টোয়াইস এ দেখাতে হবে, টোয়াইস এ, এটা না, টোয়াইস এ দেখাতে হবে। আচ্ছা, আমাদের এ প্লাস, এইটা বলেছে যে এ এবং বি এর গুণ সমান্তরীয়, এইটা দেখাতে হবে না, টোয়াইস এটাই না, তাহলে আরো শর্ট হবে। আচ্ছা, আমাদের সমান্তরীয় মধ্যককে এই বলেছে, সমান্তরীয় মধ্যক মানে কি, যেই দুটো দেওয়া থাকবে তার যোগফলের অর্ধেক, মানে ওই এপির মতো, এই গড়ের মতো, এ প্লাস বি ইকুয়াল টু এ। সুতরাং আমি এটা করে রাখলাম, সুতরাং টু এ ইকুয়াল টু হলো কি, টু এ ইকুয়াল টু হলো এ প্লাস বি। আচ্ছা, আর এ বলেছে এ এবং বি এর মধ্যে দুটি গুণোত্তরীয় মধ্যক পি অ্যান্ড কিউ, এবং দ্বিতীয় শর্ত কি, দ্বিতীয় শর্তটা হচ্ছে এ কমা পি কমা কিউ কমা বি একটা গুণোত্তর শ্রেণী, এরা জিপির পরপর চারটে পদ, জিপির পরপর চারটি পদ, চারটি পদ। আচ্ছা, গুণোত্তরে প্রথম শর্তটাই হচ্ছে এইটার অনুপাত এইটা, এইটা অনুপাতে এটা যা হবে, এইটার অনুপাতে এটা যাই হবে, এইটার অনুপাতে এটা তাই হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি, দেখো এ বাই পি, না সরি, পি বাই এ, দেয়ারফোর পি বাই এ ইকুয়াল টু কিউ বাই পি ইকুয়াল টু বি বাই কিউ, বি বাই কিউ, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এখন এখানে দেখো, আমি ধরে নিচ্ছি কিউ স্কোয়ার বাই পি পেয়ে যাচ্ছি, আর এখানে পি স্কোয়ার বাই কিউ পেয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে এ পেয়ে যাচ্ছি, এটা তো কিউ, এ পি বাই এ কিউ বাই পি ইকুয়াল টু বি বাই
কিউ। আচ্ছা, এখান থেকে দেখো পাচ্ছি এই যে পি স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে পি স্কোয়ার বাই কিউ পাচ্ছি না এই দুটো থেকে? এগুলো একটু দেখে বুঝতে হবে একটু কোনটা করলে তাড়াতাড়ি হবে। এখানে পাচ্ছি এটা থেকে পাচ্ছি পি স্কোয়ার বাই কিউ ইকুয়াল টু এ। আর এখান থেকে এই দুটো থেকে কি পাচ্ছি? এই দুটো থেকে পাচ্ছি কিউ স্কোয়ার বাই বি, কিউ স্কোয়ার বাই পি, কিউ স্কোয়ার বাই পি ইকুয়াল টু বি। এবার দুটোকে যোগ করলে আমার দেখাতে বলেছে কি, দেখাতে বলেছে কোথায় আবার দেখাতে বলেছে, এখানে পি স্কোয়ার বাই কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি ইকুয়াল টু টোয়াইস এ। আচ্ছা, আমি লিখি পি স্কোয়ার বাই, সুতরাং পি স্কোয়ার বাই এ কিউ ইকুয়াল প্লাস কিউ স্কোয়ার বাই পি ইকুয়াল টু এ প্লাস বি। আর এ প্লাস বি আমি করে রেখেছি টোয়াইস এ ইকুয়াল টু টোয়াইস এ। তাহলে প্রমাণ হয়ে গেল এটা যে এ মানে গুণোত্তর মধ্যক আর সমান্তরীয় সমান্তরীয় মধ্যক এবং গুণোত্তরের মধ্যক, মানে এ এম আর জিএম মিলিয়ে অঙ্কটা দিয়েছিল। আচ্ছা, আরেকটা অঙ্ক করা যেতে পারে। দেখো এই অঙ্কগুলো আপাতত হায়ার সেকেন্ডারি যারা পরীক্ষা দিতে যাবে তাদের আগে ছিল, এখন তো 11-এই পরীক্ষা হয়, 11-এ হলেও হয়ে যেতে পারে। আচ্ছা, 11-এ দেখো দেখে মনে হবে এটা সমান্তর শ্রেণীও নয়, এটা গুণোত্তর শ্রেণী নয়, কিন্তু এদের মধ্যে একটা প্যাচ আমি খুলে ফেলতে পারলেই গুণোত্তর শ্রেণীর সাথে সমান্তর শ্রেণীর মিলিয়ে অঙ্কটা করা যেতে পারে। ধর বলেছে একটা শ্রেণী আছে, শ্রেণীটা কি? আচ্ছা, বলেছে 1, তারপরে 2 বেড়ে 3, তারপরে 4 বেড়ে 7, তারপরে 8 বেড়ে 15 এরকম আছে। এমনি করে বলেছে কত অবধি করতে হবে? টিএনতম পদ অবধি যোগফল করতে হবে। আমি টিএনটার তার আগে যদি আমি তো জানি না কত আসবে, টিএনটাও জানি না কত, তাহলে তার আগে তো পদের চিহ্নটা এটা হবে Tn-1। এই সমষ্টি দেখাতে নির্ণয় করতে বলেছে। এখন আমি ধরে নিচ্ছি এই সমষ্টিটা Sn, এটা সমাধান আরম্ভ করে দিলাম। তারপরে আমি Snটাকেই লিখছি একটা সেট, একটা পদ সরিয়ে দিয়ে, তার মানে এটাকে 1, এটাকে 3, এটাকে 7, তারপর একটা কী আসবে, 7-এর পর তো 15 আসবেই, 15-এর উপরে আর একটা আসবে, আমি সেটা জানি না। কিন্তু এখানে গিয়ে কী আসবে, এইখানে গিয়ে কী আসবে, আর একটা পদ সরিয়ে দিচ্ছি বলে এখানে Tn আসবে, তার আগেরটা আসবে Tn-1, এইটা Tn-2 লিখে রাখি, তাতে যায় আসে না, এটা আসবে। এখন আমরা যদি ইয়ে করি, এই Sn মাইনাস Sn মানে এই বাঁ দিকটা যোগ হবে, বিয়োগ করলাম, যেন বিয়োগ করে তো বাঁ দিকটা তো ইয়ে হয়ে যাবে, শূন্য হবে। কিন্তু ডান দিকে কি হবে দেখো, এখান থেকে এই অবধির একটা ছন্দ খুঁজে পাবো, একটা নিয়ম খুঁজে পাবো কি, 1, এই 1টা নিচে কিছু লিখি লিখানে সরিয়ে দিয়েছে এক ঘর, এটা পাবো 2, এটা পাবো 4, এটা পাবো 8, এরপরে বোঝাই যাচ্ছে এরপরে 16, এমনি করে চড়তে থাকবে কত অবধি, এই অবধি নিয়মটা খাটবে, কেন এর নিচে তো টিএন নেই। তাহলে এই অবধি নিয়মটা যে খাটছে সেটা একটা কত অবধি পদ যাবে বলো তো দেখি। এইখানে একটাকে ধরে এখান থেকে আরম্ভ করলে একটা পদ এর থেকে কমে যাবে, N-2 পদ অবধি যাবে। আর কিন্তু একটাকে ধরে নিলাম, ধরে যদি নিতে পারি, নিতে তো পারি, কেন বেশ সুন্দর মিল আছে, 2 গুণ হচ্ছে এটা, 2 গুণ হচ্ছে এটা, 2 গুণ হচ্ছে 2 গুণ। তাহলে এইটাকে আমরা লিখছি কততম পদ যাবে, এটা কিন্তু N-1 দেখা যাচ্ছে, কিন্তু আমি তো এই 1 থেকে আরম্ভ করেছি, N- পদ অবধি। আচ্ছা, এখানে টিএন, এখানে আর টিএনটা লিখবো না, টিএন লিখলে এর টিএন বোঝাবে, এই শ্রেণীটার টিএন। আমি লিখছি N-তম পদ পর্যন্ত, N-তম পদ পর্যন্ত। সেই পর্যন্তটা টি দিয়ে না লিখে অনেকে এই জায়গাটা এইটা কথাটা না লিখে একটা নূতন Tn বলে দিল। এই শ্রেণীটা যে নূতন শ্রেণীটা তৈরি করলাম এইটা দিয়ে, এই পুরোটা দিয়ে একটাকে ধরে, একটা স্টেপ আমি বাদ দিলাম, একটাকে ধরে তৈরি করলাম, সেইটা এই শ্রেণীটার N-তম পদ মানে Tn বোঝালাম। আর আগের টিএনটা টিএনই রইলো, কিন্তু এটা নিচে কিছু নেই, এই উপরে কিছু নেই বলে -Tn হলো, এই দিকটা শূন্য হলো। তাহলে আমার এই টিএনটা কিনতে হবে, সুতরাং Tn ইকুয়াল টু কত পাবো, 1, 2, 4, 8, 16, এইভাবে বাড়তে বাড়তে ওই এইটা লেখাই ভালো, N-তম পদ পর্যন্ত, N-তম
কিন্তু গুলিয়ে ফেলবে না, এই এই টিএন পদ আর এই এখানে এনতম পদ আলাদা, এক নয় কিন্তু। আচ্ছা, এই যোগফলটা করা যাবে, কেন এইটা একটা গুণোত্তর শ্রেণী যার প্রথম পদ 1 আর সাধারণ অনুপাত 2। তাহলে হলো এ ইন্টু এ মানে 1 ইন্টু 1, আচ্ছা লিখি কিচ্ছু অসুবিধা নেই, 1 মাইনাস এটা হলো দুগুণ দুগুণ করেছে, কটা পদ আছে এন সংখ্যক পদ, ডিভাইডেড বাই 1 মাইনাস 2, 1 মাইনাস আর। আচ্ছা, এই ফর্মুলাটাকে আমি লিখতে গিয়ে যে একটু দ্বিধা করছিলাম, কোনো অসুবিধা নেই। সাধারণত দেখবে বইয়ে লেখা আছে যদি আর একের থেকে বড় হয় তাহলে বড়টাকে আগে লিখবে, পরে এতে বড়টাকে আগে লিখবে, আমি তো একটা মাইনাস কমন নিয়েও সেটা লিখতে পারি, তাই ঠিক থাকবে। আর কেউ যদি এটাকে লেখে এ মানে 1 ইন্টু 2n-1/2 - 1 লিখতেই পারে, ঠিক আছে। আমি তারপরে নয় স্টেপে করে নেবো সেটাকে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে গিয়ে এটা টিএনটা দাঁড়ালো, টিএনটা হলো তোমার 2n-1, 2n - 1 আর 2 - 1, মানে এইটাকে উল্টে নিয়ে আমি মাইনাসটাকে সরিয়ে দিলাম, তার মানে হলো 2n-1 টিএনটা। এবার টিএনটা যদি এইটা হয় তাহলে টি1 কত হবে? সুতরাং আমার তো এইটা যোগফলটা চেয়েছিল, সুতরাং এস এন ইকুয়াল টু টি1 প্লাস টি2। আমি ইচ্ছা করে লিখলাম যে এই টি1 টি2 এগুলো হলো এই পদটা, যে আমি মিলিয়ে দেখিয়ে দেবো যে হ্যাঁ এই পদগুলো এসে টিএন, এই যোগফলটা বার করতে দিয়েছে। আচ্ছা, টিএনটা কত হবে? এখানে যদি 1 বসাই, 2n মানে 2n-1 যদি হয়, দেখো টি1টা হয়ে যাচ্ছে 2 - 1 1, এখানে 1ই আছে। যদি এনটা 2 হয়, টি2টা কি হচ্ছে? টি2টা হচ্ছে তোমার 2² - 1 মানে 3, টি3টা হয়ে যাবে 2³ - 1 8, তাহলে আমি 7। সুতরাং এইটাকে আমরা বুঝতে পেরেছি যে এইটাকে আমরা বুঝতে পারছি যে এইটাকে বুঝতে পেরেছি যে ওই সিরিজটাই এসছে। তাহলে ওই সিরিজটাতে কি হবে দেখো, তোমাদের ওই সিরিজটা কি হবে যদি এইভাবে লিখি, প্রথমটা আসবে 2 - 1, এখানে 1, তারপরটা আসবে 2² - 1, তারপরে আসবে 2³ - 1, এমনি করতে চলতে থাকবে, 2n-1 হবে। তাহলে 2² মানে 2 এর পর 2 4, তার মানে আমি এই গ্রুপটাকে আলাদা করছি, 2 প্লাস 2² প্লাস 2³ প্লাস এমনি করে এইটা অবধি গেলাম 2n, আর প্রত্যেকটার সাথে একটা 1 করে বিয়োগ আছে, তার মানে কটা 1 বিয়োগ হবে? n সংখ্যক, তাহলে -n। এবারে এর সমষ্টি হয়ে গেল। এর সমষ্টিটা কি হবে? এর সমষ্টিটা হবে, এইটাকে আমি যদি এরকম করি, এইটাকে খেয়াল রাখবে, এটাকে যদি আমি এরকম করি যে 2টাকে যদি আমি কমন নিই, 2টাকে যদি আমি ফার্স্ট টার্ম ধরি, তাহলে এখানে কমন রেশিওটা হবে 2, এখানেও 2, এখানে 2n হবে, n সংখ্যক পদ হওয়া হবে। তাহলে আমি 2টাকে কমন নিয়ে 1 - 2n ডিভাইডেড বাই 1 - 2, এখানেও দেখো মাইনাস এসে যাবে, কিন্তু আমি ঘুরিয়ে নিতে পারি, আর -n ঘুরিয়ে নিতে মানে ওখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস কমন নিয়ে লিখতে পারি 2 × 2n - 1 ডিভাইডেড বাই 2 - 1, কেটে গেল 1 মাইনাসটা, -n, তারপরে হয়ে গেল এটা তো 1, তাহলে এটা 1 হয়ে গেল। তার মানে এখানে 2 × 2n - 1 -n, এটাকে লিখতে পারো বা সাজিয়ে দিতে পারো। সাজিয়ে দেওয়ার মানে বলতে চাইছি n বিশিষ্ট যে পদগুলো আছে আগে এটা 2 এর পাওয়ার 1 আছে, তাহলে এটা 2 এর পাওয়ার n আছে, গুণ করলে 2n প্লাস 1, তারপরে -2 হবে, তারপরে -n হবে, তাহলে 2n প্লাস 1 -n -2, এটা বিয়োগ করা যাবে না, n - 2। আচ্ছা, এরপরে আমি আরেকটা অঙ্কতে যাচ্ছি।
আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি আজকে অনেক অঙ্ক হলো, এবং অঙ্কর ভ্যারাইটিস দেখে তোমরা বুঝতে পারবে যে গুণোত্তর শ্রেণীর মোটামুটি অঙ্কগুলো আমরা করে ফেললাম। এখানেই আমরা আজকে শেষ করলাম। তোমাদের মনে হয় যে আর জিওমেট্রিক সিরিজ মানে জিওমেট্রিক প্রোগ্রেশন আর বুঝতে হবে না। আমরা এরপরে যদি আমি আবার কোনো দিন তোমাদের সামনে আসতে পারি, তাহলে তাহলে তোমাদের যদি এরপরে কোনো দিন আসতে পারি তোমাদের সামনে, আমি ভাবছি 12 ক্লাসের কিছু পড়িয়ে দিয়ে যাব। এবং তোমাদের জানাচ্ছি যে তোমাদের যদি ভালো লাগে, আমারও ভালো লাগবে। আমি আজকে এখানেই শেষ করলাম।